32 ঘন্টা না পেরোতেই ভূমিকম্পের তৃতীয় আঘাত, ক্ষতিগ্রস্ত ভবন মালিকদের রাজুকের আলটিমেটাম। মানে যখন ওই ভাইয়া পড়ছে তখন মানে মানুষ আতঙ্কিত হয়ে গেছে আর কি। রেট্রোফিটিং করে এটা কোনটা রাখা যাবে, কি পদ্ধতিতে রাখা যাবে, আমরা সেই ব্যবস্থাটা করব। বড় আঘাতে লন্ডভন্ড হবে ঢাকা, শঙ্কা বিশেষজ্ঞের। ঢাকায় যদি একটা 7 ম্যাগনিটিউড আর্থকুয়েক হয় প্রায় 2 লাখ 3 লাখ লোক মারা যাবে, আর ওভারঅল প্রায় 30% মতো বিল্ডিং ভেঙে পড়তে পারে। দর্শক দেখছিলেন প্রধান শিরোনাম, এবারে জানাবো অন্যান্য শিরোনাম। একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট করতে ইসিকে সরকারের চিঠি। Our agenda and only agenda is to deliver a free, fair and credible election. আগের কোন কমিশনকে এই চ্যালেঞ্জ নিতে হয়নি বললেন সিইসি। সংসদ নির্বাচনের সাথে গণভোটের আয়োজন নির্বাচনী জেনোসাইড বললেন ডক্টর শফিকুর। নির্বাচন হতে হবে, এই নির্বাচন না হলে দেশে সংকট দেখা দিবে, আমরা কোনো সংকট তৈরি হতে দিব না ইনশাআল্লাহ। জামায়াতের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন বিএনপির। ধর্মকে ব্যবহার করে রাজনৈতিক ফায়দা নিয়ে নেওয়া, এটা কখনোই আপনার ইসলাম এই কথা বলে না। আওয়ামী লীগের বিচার দাবিতে রাজধানীতে এনসিপির গণমিছিল, ফ্যাসিবাদের সহযোগী হিসেবে জাতীয় পার্টি ও 14 দলকে নিষিদ্ধের দাবি। ভুটানের সঙ্গে দুটি সমঝোতা স্মারক সই, বৈশ্বিক ভূ রাজনৈতিক পুনর্গঠনে অগ্রাধিকার সার্বভৌমত্ব, মন্তব্য পররাষ্ট্র উপদেষ্টার। হোয়াইট হাউসে ট্রাম্প মামদানি বৈঠক, নিউ ইয়র্কের উন্নয়নে একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি, সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের আশা। স্বাগত নিউজ 24 সংবাদের সঙ্গে আমরা দুজন আছি, আমি জান্নাতুল সাদিয়া এবং আমি ফয়সাল মাহমুদ। দর্শক দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনামগুলি। এবার বিস্তারিত। 32 ঘন্টার ব্যবধানে দেশে 3টি ভূমিকম্প, তবে উৎপত্তিস্থল বাইপাইল নয়, নরসিংদীর পলাশ এলাকায়, এমনটাই নিজেদের ওয়েবসাইটে জানিয়েছে আবহাওয়া অফিস। তবে পরপর ভূমিকম্পন প্রথম আঘাত নাকি পরাঘাত, সে প্রশ্নের উত্তর মেলেনি এখনো। শুক্রবারের ভূকম্পনে শুধু রাজধানীর 6 তলার বেশি ভবনের মধ্যে ঝুঁকিতে পড়েছে 367টি ভবন। এদিকে ক্ষতিগ্রস্ত ভবন মালিকদের নকশা চেয়ে আলটিমেটাম দিয়েছে রাজুক। শুক্রবার সকাল, ছুটির দিনে কেউ বাসায় কাটাচ্ছিলেন অলস সময়, কেউ দোকানে বসে অপেক্ষায় ছিলেন কাস্টমারের, আবার অনেকে ছিলেন অফিসে। ঠিক এমনই সময় কেঁপে ওঠে রাজধানী সহ দেশের বিভিন্ন অঞ্চল। জীবন বাঁচাতে দিক বিদিক ছুটতে থাকেন মানুষ, বেরিয়ে পড়েন রাস্তায়। 32 ঘন্টা না পেরোতেই আবারও অনুভূত হলো ভূকম্পন, যাতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে জনমনে। এখন পর্যন্ত এই ভূমিকম্পে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয় নরসিংদী। পলাশ উপজেলায় মাটির ঘর ধসে পড়ে 2 জন নিহত হন, ঘোড়াশালের বিদ্যুৎ কেন্দ্রের মাটি উপড়ে যায়। নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভূমিকম্পে দেয়াল ধসে ফাতেমা নামের 10 মাসের এক শিশু প্রাণ হারায়, আহত হয় শিশুটির মা সহ 2 জন। রাজধানীর বংশালে ভূমিকম্পে গ্রিল ভেঙে 3 পথচারীর ওপর পড়ে প্রাণ হারান তারাও। 32 ঘন্টার ব্যবধানে হওয়া 3টি ভূমিকম্পে রাজধানীর বিভিন্ন ভবনে ফাটল দেখা দিয়েছে, হেলে পড়েছে অনেকগুলো ভবন। যা নিরূপণে এরই মধ্যে উদ্যোগ নিয়েছে সরকার। আমরা এটাকে শনাক্ত করে তখন আমরা দেখব যে কোনটা একদমই চলবে না, কোনটা ভেঙেই ফেলতে হবে, রেট্রোফিটিং করে এটা কোনটা রাখা যাবে, কি পদ্ধতিতে রাখা যাবে, আমরা সেই ব্যবস্থাটা করব। ফায়ার সার্ভিসের সূত্র বলছে শুধু রাজধানীতেই 6 তলা ও তার বেশি উঁচু ভবনের মধ্যে ঝুঁকিতে পড়েছে 367টি ভবন। এছাড়া বড় ধরনের ভূমিকম্প হলে 6 কোটিরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারে বলেও আশঙ্কা করছে তারা। এছাড়া বড় কম্পনে সবথেকে বেশি ঝুঁকিতে রাজধানী ঢাকা সহ আছে চট্টগ্রাম, সিলেট, রংপুর এবং ময়মনসিংহের অঞ্চল। তাই এমন দুর্যোগ মোকাবিলায় সরকারকে যেমন উদ্যোগ নিতে হবে, তেমনি মানুষকেও সচেতন হবার পরামর্শ বিশেষজ্ঞদের। নাইম আলচিকো, নিউজ 24, ঢাকা। রাজধানীর ভূমিকম্প নিয়ে আরো তথ্য দিতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী আল মোহাইমিনুল খান, তিনি আছেন পান্থপথে, যাচ্ছি তার কাছে। মোহাইমিন, গতকালের পর আজ আবারও আমরা দেখলাম 2 দফা ভূকম্পন অনুভূত হয়েছে রাজধানী সহ আশপাশের অনেক জেলায়। রাজধানীর এই ঘনবসতিতে ভূমিকম্প নিয়ে মানুষের মধ্যে আতঙ্ক এবং সচেতনতা কেমন দেখতে পাচ্ছেন?
সাদিয়া, আপনি একদম ঠিক বলেছেন। আজকে কিন্তু আসলে আতঙ্কটা আরও বেশি ছড়িয়েছে, কারণ আজকে কিন্তু যখন আবারও সেই ভূমিকম্প অনুভূত হয়, যদিও সেটি মাত্রা খুব ভয়াবহ ছিল না, মানুষ কিন্তু অনেক বেশি প্যানিক করে। এবং আমরা কিন্তু সবচেয়ে আতঙ্কের বিষয় হচ্ছে তখন কিন্তু আমরা একটা ইন্টারভিউ নিচ্ছিলাম একজন ভূমিকম্প বিশেষজ্ঞের, মেহেদি আনসারি স্যার, যিনি হচ্ছেন বুয়েটের একজন শিক্ষক এবং সেই সাথে একজন ভূমিকম্প গবেষক। তিনি কিন্তু আমাদের জানাচ্ছিলেন বারবার যে কোনো একটি বড় মাত্রা বা মাঝারি আকারের ভূমিকম্পের পরে কিন্তু একটি আফটার ওয়েভ বা আফটার শক থাকে, এবং ঠিক তারই কারণে কিন্তু তিনি জানিয়েছিলেন যে কয়েক ঘন্টা এমনকি কয়েক দিনের মধ্যেও সেই শক আসতে পারে। এবং খুবই আতঙ্কের বিষয় হচ্ছে আজকে কিন্তু সেই ওয়েভটা আমরা অনুভূত করেছি, এবং তার কারণে কিন্তু আমরা দেখেছি নিচে থেকে শুরু করে আশপাশের মানুষ, আমাদের সোশ্যাল মিডিয়াতে কিন্তু মানুষ তার আতঙ্কের বিষয়টি জানাচ্ছেন। এবং সবচেয়ে বড় ভয়ঙ্কর বিষয় যে বাংলাদেশের যে অবকাঠামোগুলো রয়েছে এবং ঢাকা শহরের যে অবকাঠামোগুলো গড়ে উঠেছে দীর্ঘদিন ধরে, তা কিন্তু আসলে দীর্ঘদিন ধরে দেখবেন যে এখানে যারা চত্বরে গড়ে তুলে উঠেছে এবং বিভিন্ন রকম ঘরবাড়ি গড়ে উঠেছে, সেগুলো কিন্তু আনপ্ল্যান্ড। যেমন গতকালকে যে মর্মান্তিক ঘটনাটি ঘটে দেখবেন, সেখানেও কিন্তু আমাদের নিউজ 24-এর ক্যামেরা একটি ফাইন্ডিংস এসেছে যে ছাদের রেলিংটা আসলে খুলে পড়ে বারান্দার অংশের, সেই বারান্দাটি কিন্তু আসলে কোনো বেস ছাড়া এক প্রকার ঝুলে ছিল, অর্থাৎ এর এক পাশে কিন্তু একটি সিঁড়ি রাখা ছিল এবং আরেক পাশে কিন্তু জাস্ট দেওয়ার সাথে লাগানো ছিল, এর কিন্তু কোনো বেস ছিল না। এবং সে সাথে কিন্তু বেস না থাকা সত্ত্বেও কিন্তু সেই দুর্ভাগ্যের বিষয় হচ্ছে সেই বারান্দার উপরেই কিন্তু একটি আবার মোবাইল টাওয়ার আমরা দেখেছি, ঠিক যে কারণে কিন্তু ফায়ার সার্ভিসের কর্মকর্তারা বলেছিলেন যে বারান্দাটি কিন্তু তার ভর সামলাতে না পেরে তা একাংশ খসে পড়ে। এবং দুঃখের বিষয় হচ্ছে কালকে সেই খসে পড়ার কারণে কিন্তু খুবই অপ্রত্যাশিতভাবে 3 জন মানুষ তার মূল্যবান জীবন হারান। এটি কিন্তু আসলে 5.2 রিক্টার স্কেলের একটি ভূমিকম্পের কারণে ঘটনাটি ঘটেছে, এবং আরও অনেক জায়গায় কিন্তু মানুষ আতঙ্কে ঝাঁপিয়ে পড়েছে, অনেক জায়গায় বিল্ডিং হেলে পড়েছে, এগুলো কিন্তু খুব আতঙ্কের বিষয়। এবং আজকে ভূমিকম্প যারা বিশেষজ্ঞ তারা বলছিলেন যে একটি মাত্রা থেকে আরেকটি মাত্রা যখন বাড়ে তা 32 গুণ বেড়ে যায়, এবং 5 থেকে 6 32, 6 থেকে 7 32, সেই 32 গুণ যখন বেড়ে যায়, অর্থাৎ এভাবে গুণ করলে দেখা যায় যে 7 মাত্রা গেলে কিন্তু 1000 গুণ বেশি ভূমিকম্প অনুভূত হবে। এবং সেই 7 মাত্রার ভূমিকম্প যদি আল্লাহ না করুক হয়, সে তখন কিন্তু আসলে এই ঢাকা শহর মৃত্যুপুরীতে পরিণত হবে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। এবং তারা বলছেন সেক্ষেত্রে কিন্তু এখনই সচেতন হওয়া প্রয়োজন, এবং যেগুলো অনিয়মিত বিল্ডিংগুলো রয়েছে সেগুলোকে সচেতন করে তা পুনঃসংস্কার করা প্রয়োজন। তো প্রান্তপর থেকে সাদিয়া, এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ তথ্য। মোহাইমিন, ধন্যবাদ আপনাকে। ঢাকা শহর দাঁড়িয়ে আছে এক মৃত্যু ফাঁদের উপর। 130 বছরের বেশি সময় ধরে জমছে মাটির নিচে বিপুল শক্তি। অপরিকল্পিত নির্মাণ আর দুর্বল প্রস্তুতি সব মিলিয়ে রাজধানী এখন বিশ্বের অন্যতম ঝুঁকিপূর্ণ নগরী। রিক্টার স্কেলে একটি বড় কম্পন হলেই ঢাকাকে পরিণত হবে এক বিশাল মৃত্যুপুরীতে। কোথায় ঝুঁকি আর কি বলছে ভূমিকম্প বিশেষজ্ঞরা, বিস্তারিত জানাচ্ছেন আল মোহাইমিনুল খান। বাইরে থেকে দেখলে মনে হয় উন্নয়নের জৌলুস, কিন্তু গভীরে তাকালে এই শঙ্কা। অপরিকল্পিত নগরায়ন ঢাকাকে পরিণত করেছে বিশ্বের অন্যতম ঝুঁকিপূর্ণ শহরে। এক চিলতে জমির উপর আকাশ ছোঁয়া সব ভবন, যার অধিকাংশই মানেনি ন্যাশনাল বিল্ডিং কোড। ভয়ের ব্যাপার, কারণ হচ্ছে কোয়ালিটি কন্ট্রোল আমাদের প্রবলেম। আমাদের যে বিল্ডিং এর যে গুণগত মান, সেখানে আমাদের ঘাটতি। রাজুক যে জায়গাগুলো চেক করার কথা, রাজুক তো ক্যাপাসিটি নেই, থার্ড পার্টি দিয়ে করা, ইঞ্জিনিয়ারিং কমিউনিটিকে ট্রেনিং দিতে হবে, আর্কিটেক্টকে ট্রেনিং দিতে হবে। কারণ রাজুকের মতন যে পৃথিবীর সমস্ত দেশেই এগুলা কোঅর্ডিনেট করে, দে ডু নট ডু ইট, ইটস দেমসেলফ। কিন্তু ওদের করাপশনের হাত থেকে সরাতে হবে, কারণ করাপশনের কারণে এগুলা ওরা না দেখে ওরা কি করে, ওরা একটা ভুল তথ্যকেও সিগনেচার করে ছেড়ে দিচ্ছে। তো এটার জন্য আয় হিসেবে দক্ষ জনবলকে দিয়ে এই কাজটা করাতে হবে। বিশেষজ্ঞরা বলছেন 130 বছরের বেশি সময় ধরে ডাউকি ফল্ট কিংবা মধুপুর ফল্টে বড় কোনো শক্তি নির্গত হয়নি, অর্থাৎ মাটির নিচে প্লেটগুলোর সংযোগস্থলে জমেছে বিপুল চাপ। রিক্টার স্কেলে 7 বা 7.5 মাত্রার ভূমিকম্প হলে ঢাকার নরম মাটিতে তৈরি ভবনগুলো এবং জলাশয় ভরাট করা এলাকাগুলো সবচেয়ে বড় বিপর্যয়ের মুখে পড়বে। আতঙ্ক শুধু ভূমিকম্প নিয়ে নয়, আতঙ্ক উদ্ধার কাজ নিয়েও। পুরান ঢাকা, বাড্ডা কিংবা রামপুরার মতো এলাকার অলিগলি এতটাই সরু যে পাশাপাশি দুটো রিক্সা চলাই দায়। বড় বিপর্যয়ে সেখানে কিভাবে পৌঁছবে ফায়ার সার্ভিসের ভারী যন্ত্রপাতি, সেই উত্তর জানা নেই কারোরই। উদ্ধার কাজের চ্যালেঞ্জের সাথে যুক্ত হয়েছে গ্যাস ও বিদ্যুৎ লাইনের বিপদ। মাটির নিচে জালের মতো ছড়িয়ে থাকা গ্যাস লাইন ভূমিকম্পের সময় বোমার মতো কাজ করতে পারে। এ নিয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাবেক এই মহাপরিচালক বলছেন, সবচেয়ে বড় ভয়ের জায়গা হলো সেকেন্ডারি হ্যাজার্ড বা ভূমিকম্প পরবর্তী দুর্যোগ। চাহিদা ছিল যে দুর্যোগ মন্ত্রণালয়ে একটা অথরিটি করতে হবে
ডিজাস্টার অথরিটি, সেই অথরিটিও খালি কাগজে কলমে অথরিটি, সেটাই 5 বছর লেগেছে। এখন অথরিটি হয়েছে, অথচ অথরিটির এখনো ফাংশন শুরু করেনি। হলো যে আমাদেরকে সম্মিলিতভাবে এটাকে নিয়ে বসে আন্তঃমন্ত্রণালয়ের বৈঠক করে সবাইকে সচেতন, সবাইকে জবাবদিহিতার ভিতরে আনতে হবে। এই সচেতন বলে লাভ হবে না। কেবল নোটিশ দেওয়া আর মাঝে মধ্যে মোহরাতে আটকে আছে প্রস্তুতি। বিশেষজ্ঞরা বলছেন ঝুঁকি কমাতে হলে এখনই ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করে রেট্রোফিটিং বা সংস্কার করতে হবে। বর্তমানে ঝলমলে উন্নয়ন দেখা যায় ঢাকা শহরে, তবে সেই উন্নয়নের আড়ালে লুকিয়ে আছে এক গভীর শঙ্কা। বিশেষজ্ঞরা বলছেন 7 কিংবা তার বেশি মাত্রার ভূমিকম্প হলেই মৃত্যুপুরীতে পরিণত হবে এই ঢাকা শহর। আর তাই এখনই সরকারের পাশাপাশি সচেতন হতে হবে সাধারণ মানুষকে। বন্ধ করতে হবে অপরিকল্পিত নগরায়ন। আল মোহাম্মদুল খান, নিউজ 24, ঢাকা। অন্য প্রসঙ্গ, গণভোটের আইন হওয়ার পর ইসি এ বিষয়ে প্রস্তুতি নেওয়া শুরু করবেন বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসিরউদ্দিন। তবে একই দিনে নির্বাচন ও গণভোট করা ইসির জন্য চ্যালেঞ্জ হবে বলেও মনে করেন তিনি। আগের কোনো কমিশনকে এই চ্যালেঞ্জ নিতে হয়নি বলে জানিয়েছেন সিসি। একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট করার বিষয়টি মাথায় রেখেই প্রস্তুতি নিচ্ছে কমিশন। এ বিষয়ে সরকারের চিঠিও পেয়েছে তারা। কয়েকদিনের মধ্যে গণভোটের আইন হওয়ার কথাও জানিয়েছেন আইন উপদেষ্টা। এরপরই প্রস্তুতি শুরু হবে কমিশনের। শনিবার গুলশানে এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস আয়োজিত অনুষ্ঠানে সিসি জানান, গণভোট করতে এই আইন আর প্রধান উপদেষ্টার চিঠির অপেক্ষাতেই ছিল নির্বাচন কমিশন। শনিবার গুলশানে এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস আয়োজিত অনুষ্ঠানে সিসি জানান, গণভোটের আইনের মধ্যেই ভোটের প্রক্রিয়া বলা থাকবে, সেই মোতাবেক হবে গণভোট। আইনটা না হওয়া পর্যন্ত এক্স্যাক্টলি হোয়াট উইল বি দ্য ল্যাঙ্গুয়েজ ইন দ্য ব্যালট, এটা আমি বলতে পারবো না। আই ক্যানট গ্যারান্টি যে আইনটা হলে আইনের মধ্যে বলা থাকবে এই জিনিসটা এটার মধ্যে হানা করতে হবে এবং প্রসিডিউরটা বলা থাকবে। আইনটা না হলে আমার অ্যাকচুয়ালি প্রস্তুতিটা আমরা নেওয়া আমাদের জন্য ডিফিকাল্ট। আমি তো আন্দাজের উপর একটা প্রস্তুতি নিলাম, তারপরে অন্যরকম একটা প্রভিশন আসলো, তাহলে তো একটা সমস্যা। পোস্টাল ভোটের বিষয়ে তিনি জানান, প্রবাসে অনেকে ভুল ঠিকানা ও জাতীয় পরিচয়পত্র না থাকার কারণে রেজিস্ট্রেশন করতে পারছেন না। আপনি সৌদি আরবে গেলে বুঝতে পারবেন কত লোক বাংলাদেশি, নন বাংলাদেশি, বাংলাদেশি পাসপোর্ট নিয়ে ওখানে কাজ করে। এই ধরনের জন্য তো পাসপোর্টকে আমরা বেসিস করতে পারি না। পাসপোর্ট নেওয়ার পরে আমাদের এখানে ভেরিফিকেশনে পাঠাইতে হয় এই নামে কোনো লোক আসলে আছে কিনা। আমরা তো মায়ানমারের সিটিজেনকে নীলফামারীতে পেয়েছি 18-19 জন। শুধু পাসপোর্টের বেসিসে গেলে ভেরিফিকেশন ছাড়া এটা পারা যায় না। সিসি আরো বলেন, নির্বাচনের সময় 5% কাজ ইসি করবে, বাকি 95% করবে অন্যরা। জানান, ইসির একমাত্র এজেন্ডা সুষ্ঠু নির্বাচন দেয়া। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। জোটে থাকলেও 10 বছরেও হাসিনা বিরোধী আন্দোলনে দৃশ্যমান ছিল না জামায়াত, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জানান, বেহেশতের টিকিট বিক্রির নামে মানুষকে বোকা বানাচ্ছে ধর্মভিত্তিক দলটি। আলাদা অনুষ্ঠানে জনদাবির সাথে একাত্মতা পোষণ করে আগামী নির্বাচনে অংশ নিতে জামায়াতের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। দুর্যোগ সংকটে পথ দেখানো জাতীয় শহীদ মিনারে শনিবার সমাবেশ করল জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ও মুক্তিযুদ্ধের প্রজন্ম। সেখানে যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বলেন, গণ অভ্যুত্থানে পলাতক আওয়ামী লীগের মূলোৎপাটন এখনও বাকি। পাশাপাশি সমালোচনা করেন জামাতের। জনদাবির সাথে একাত্মতা পোষণ করে আগামী নির্বাচনে আসার আহ্বান জানান সালাউদ্দিন আহমেদ। আলাদা অনুষ্ঠানে গণতন্ত্র বিরোধী একটি মহল নির্বাচন বিলম্বিত করার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেন আমির খুসরু মাহমুদ চৌধুরী। আন্দোলন থেকে রাতারাতি সরে আসা একটু লজ্জা শরমের ব্যাপার আছে, কিন্তু জাতীয় রাজনীতিতে কৌশলে জনদাবির সাথে একাত্মতা পোষণ করা অত্যন্ত জরুরি। যমুনার সামনে অবস্থান দেওয়ার ঘোষণা দিয়ে যমুনা থেকে সরে এসে এখন গঙ্গার কিনারে দাঁড়িয়েছেন। আশা করি আপনারা ভবিষ্যতে জনগণের ময়দানে, নির্বাচনের ময়দানে অতি শিগগির আপনারা অবতরণ হবেন। গণতন্ত্র না থাকলে যাদের লাভ, তারা গণতন্ত্র চাইবে কেন? কাদের লাভ সেটা তো আপনারা বুঝতেই পারছেন। এদিকে ইসলামিক ফাউন্ডেশনের এক অনুষ্ঠানে যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় হাসিনা বিরোধী আন্দোলনে জামাতের নিশ্চুপ ভূমিকার সমালোচনা করেন তিনি। জামাতের টিকিট কাটলে
জান্নাতের টিকিট কাটা হবে কোথায় আছে আমাকে বলুক, তারা দেখিয়ে দিক। গত 10 বছর কিন্তু আমরা তাদের ফ্যাসিস্ট হাসিনাকে পরাজিত করবার জন্য ভিজিবল দৃশ্যমান কোনো কাজ দেখিনি। বিএনপি মহাসচিব বলেন, পিআরের কথা বলে এখন সুর নরম করে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে জামাত। একটা রাজনৈতিক দল সমানে চিৎকার করছে পিআর দিতে হবে, পিআর দিতে হবে, পিআর না হলে নির্বাচন হবে না। অনেক হুঙ্কার টুঙ্কার হয়েছে, তাই না? এখন আবার সুর নরম হয়ে গেছে। এখন দেখা যাচ্ছে নির্বাচনের জন্য সব চতুর্দিকে দৌড় ডাকডোল চলছে, তাই তো? পিআরের মতো গণভোটের বিষয়টিও মানুষ বুঝতে পারছে না বলে মন্তব্য করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফজলে রাব্বি সৌরভ, নিউজ 24, ঢাকা। এবারে জেডএসআর নির্বাচনের পথে। পুরো দেশের মুখে হাসি ফোটাতে নিজেকে হতে হয় স্ট্রং, আর মনোবল হতে হয় স্পাটজিরো। জেডএসআরএম 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে। একই দিনে নির্বাচন ও গণভোট হলে তা হবে নির্বাচনের জেনোসাইড, এমন মন্তব্য করেছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। তিনি বলেন, কেউ যদি নির্বাচনে প্রভাব বিস্তারের চিন্তা করে তাহলে তার হাত অবশ করে দেওয়া হবে। অনুষ্ঠানে 8 দলের শরিকরা বলেন, ইসলামী দলগুলো এক হতে পারলে নির্বাচনে জয় হবে তাদের। চট্টগ্রামের ঝালকাঠি থেকে প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। আগামী নির্বাচনে কোনো ইলেকশন ইঞ্জিনিয়ারিং করতে দিবে না জামাতে ইসলাম। শনিবার দুপুরে ঝালকাঠিতে হিজবুল্লাহ জামিয়াতুল মুসলিহিন আয়োজিত জাতীয় প্রতিনিধি সম্মেলনে এমন হুঁশিয়ারি দেন দলটির আমির ডক্টর শফিকুর রহমান। বলেন, কেউ যদি নির্বাচনে প্রভাব বিস্তারের চিন্তা করে তাহলে তার হাত অবশ করে দেওয়া হবে। এই নির্বাচনে অতীতের মতো কোনো ইঞ্জিনিয়ারিং, কোনো মেকানিজম অথবা ভোট কেড়ে নেওয়ার কোনো পায়তারা চালানো হলে আমি আপনাদেরকে বলবো, আপনারা ভুলে হয়ে পর্যাপ করবেন। ওই দুষ্ট হাত আপনারা অবশ করে দেবেন। সম্মেলনে 8 দলের শরিক ছাড়াও বক্তব্য রাখেন এনসিপির নেতারা। তারা বলেন, ইসলামী দলগুলো এক হতে পারলে এবং আগামী নির্বাচনে সম্মিলিতভাবে ভোটের বাক্স পাততে পারলে দেশের নতুন ইতিহাস রচিত হবে। প্রথম ক্ষমতায় এসেই জঙ্গি নাটক সাজিয়ে আমাদের আলেম ওলামাদের কি নির্বিচারে হত্যা করেছে, কি নির্যাতন, কি নিপীড়ন করেছে। সকল দল আমরা এক থাকবো, কোন ফেসিলিটিকে বাংলাদেশে আমরা প্রবেশের সুযোগ দেব না। ঝালকাঠির অনুষ্ঠান শেষে শনিবার দুপুরে চট্টগ্রামে আসেন জামাতের আমির। বন্দরনগরের চকবাজারে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, একই দিনে নির্বাচন ও গণভোট নির্বাচনের জেনোসাইড। নির্বাচন হতে হবে, এই নির্বাচন না হলে দেশে সংকট দেখা দিবে। আমরা কোনো সংকট তৈরি হতে দিব না ইনশাআল্লাহ। চট্টগ্রাম 9 আসনের জামায়াত মনোনীত প্রার্থী ফজলুল হকের সমর্থনে মোটরসাইকেল শোভাযাত্রায় যোগ দেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিচার নিশ্চিত করতে হবে, নিষিদ্ধ করতে হবে জাতীয় পার্টি ও 14 দলকেও বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বিকেলে রাজধানীর প্রেস ক্লাবে জুলাই গণহত্যাকারীদের বিচারের রায় কার্যকর এবং দল হিসেবে আওয়ামী লীগ ও জোট সঙ্গীদের বিচারের দাবিতে গণমিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে মন্তব্য করেন তিনি। বলেন, জুলাই অভ্যুত্থানের সাথে প্রতারণা করে কেউ বিচারের সাথে আপোষ করবেন না। আর দলটির সদস্য সচিব আক্তার বলেছেন, শেখ হাসিনা ও আওয়ামী লীগ এখন শুধু অভিযুক্ত নয়, তারা এখন খুনি হিসেবে প্রমাণিত। দেশের জনগণ হাসিনার রায় কার্যকর দেখতে চায়। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে দ্রুত রায় কার্যকর করতে হবে। দ্বিতীয়ত, শুধু শেখ হাসিনা নয়, দল হিসেবে আওয়ামী লীগের বিচার নিশ্চিত করতে হবে এবং জাতীয় পার্টি সহ আওয়ামী লীগের সহযোগী যে দলগুলো রয়েছিল তারাও সমান অপরাধী এবং তাদেরকেও বিচারের আওতায় আনতে হবে। ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগের সাথে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের দ্বিপাক্ষিক বৈঠকে দুই দেশের সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে। স্বাক্ষরিত হয়েছে স্বাস্থ্য ও ইন্টারনেট সহযোগিতা বিষয়ক দুটি সমঝোতা। প্রধান উপদেষ্টার কার্যালয়ে ভুটানের প্রধানমন্ত্রী এবং বাংলাদেশের প্রধান উপদেষ্টার মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। পরে দুই রাষ্ট্রপ্রধানের উপস্থিতিতে দুটি সমঝোতা স্বাক্ষরিত হয়। স্বাস্থ্যকর্মী নিয়োগ এবং ইন্টারনেট ব্যান্ডউইথ সম্পর্কিত সমঝোতা স্বাক্ষর করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এর আগে ড্রুক এয়ারের ফ্লাইটে ঢাকায় পৌঁছান ভুটানের প্রধানমন্ত্রী। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান প্রধান উপদেষ্টা। ভিআইপি লাউঞ্জে দুই নেতার সংক্ষিপ্ত বৈঠকে তোবগে বাংলাদেশের সাম্প্রতিক ভূমিকম্পে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির বিষয়ে খোঁজ নেন এবং শোক প্রকাশ করেন। পরে তাকে দেওয়া হয় গার্ড অফ অনার। সাভারে জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান ভুটানের প্রধানমন্ত্রী। পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন এবং বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিনের সঙ্গে আলাদা বৈঠক করেন ভুটানের প্রধানমন্ত্রী। অংশ নেন তার সম্মানে সরকারি নৈশভোজে। সফরের দ্বিতীয় দিনে বিএনপি, জামায়াত ও এনসিপি নেতাদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে ভুটানের প্রধানমন্ত্রীর। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা। ডিজিটালাইজেশনের এই যুগে একদিকে বাড়ছে অনলাইন সুবিধা, আর অন্যদিকে বেড়েই চলেছে সাইবার প্রতারণা ও তথ্য চুরির ঝুঁকি। প্রতিদিন অসংখ্য মানুষ ফিশিং লিংক, ভুয়া ওয়েবসাইট ও প্রতারণামূলক মেইলের ফাঁদে পড়ে হারাচ্ছেন গুরুত্বপূর্ণ তথ্য। বিশেষজ্ঞরা বলছেন, বাস্তব জগতের মতোই সাইবার জগতের নিরাপত্তাকেও দিতে হবে সমান গুরুত্ব। বিস্তারিত জানাচ্ছেন আল মোহাইমিনুল খান। একটি সাধারণ টেক্সট বা ইমেইল লিংকে ক্লিক করলেই পেয়ে যাবেন আইফোন সহ লক্ষ লক্ষ টাকার পুরস্কার। এসএমএস, ইমেইল বা সামাজিক যোগাযোগ মাধ্যমে আসা এ ধরনের লোভনীয় বা ফিশিং লিংকে আপনিও হয়তো ক্লিক করেছেন, কিন্তু আপনি কি জানেন একটি ভুল ক্লিকই আপনার ব্যাংক অ্যাকাউন্ট খালি করে দেয়া বা ব্যক্তিগত তথ্য চুরির জন্য যথেষ্ট? আপনি ক্লিক করলে জিতে যাচ্ছেন 15,000 টাকা, বা এই লিঙ্কটা 10 জনকে পাঠালে আপনি পেয়ে যাচ্ছেন 15-20,000 টাকা। আমাদের কাছে লিঙ্কগুলো আসে এবং আমরাই ফাঁদে পড়ি। আমি খুবই ভয়ঙ্কর লেভেলের এটা ফেস করেছি। আমার ইনস্টাগ্রাম হ্যাক হওয়ার পরে আমার অ্যামাজন প্রাইমে আমার আপুর কার্ড অ্যাড করা ছিল। ওই কার্ড থেকে $360 মতো চুরি হয়। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশে ডিজিটাল মাধ্যমের ব্যবহার যত বাড়ছে ততই সক্রিয় হয়ে উঠছে সাইবার অপরাধী চক্র। লিঙ্কগুলোতে ক্লিক করার কারণে নানা ধরনের ফিশিং এবং ম্যালওয়্যার আমাদের ডিভাইসগুলোতে ঢুকে পড়ে। আপনার ফোনের অ্যাক্সেস নিতে পারলে আপনার এইগুলো নিয়ে তখন আপনাকে ব্ল্যাকমেইল থেকে শুরু করে আপনার সামাজিক অবস্থানকে অবনতি করা এবং আপনার পুরো জীবনটাকে দুর্বিষহ করে দিতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, ডিজিটাল নিরাপত্তা এখন আর বিলাসিতা নয়, এটি একটি মৌলিক চাহিদা। অ্যান্টিভাইরাস, অ্যান্টি ম্যালওয়্যারের যে সফটওয়্যারগুলো, সলিউশনগুলো একটু পে করতে হয়। আপনি 500 টাকা দিবেন না, কিন্তু 50,000 টাকা কিন্তু আপনার ঠিকই নিয়ে চলে যাচ্ছে। সেটা ঠিক আছে, কিন্তু 500 টাকা ঠিক না। এই যে মাইন্ডসেটটা একটু চেঞ্জ করে আনতে হবে। সাইবার জগতে ভয়াবহ রূপ নেওয়া এই ঝুঁকি মোকাবেলায় এবার এগিয়ে এসেছে গ্রামীণ ফোন। গ্রাহকদের অনলাইন দুনিয়ায় সুরক্ষিত রাখতে তারা চালু করেছে জিপি শিল্ড নামের একটি ডিজিটাল নিরাপত্তা সমাধান। মাই জিপি অ্যাপে গিয়ে এই জিপি শিল্ড সাবস্ক্রিপশন নেওয়া যাবে মাত্র 50 টাকায়। প্রতিষ্ঠানটি বলছে এই সেবা ব্যবহারকারীদের জন্য একটি সার্বক্ষণিক নিরাপত্তা সঙ্গী হিসাবে কাজ করবে। বিশেষজ্ঞদের মতে অনলাইন নিরাপত্তা এখন নাগরিক জীবনেরই অংশ। সচেতনতা ও সঠিক প্রযুক্তির ব্যবহারই হতে পারে নিরাপদ ইন্টারনেটের চাবিকাঠি। আল মোহাইমিনুল খান, নিউজ 24, ঢাকা। দেশের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে বিচার বিভাগকে নীতিগতভাবে স্থির ও নিরপেক্ষ থাকার আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। আর পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, বৈশ্বিক ভূ রাজনৈতিক পুনর্গঠনে বাংলাদেশ সক্রিয় ও দায়িত্বশীল সার্বভৌম রাষ্ট্র হিসেবে ভূমিকা রাখবে। এবার মধ্যমতি ব্যাংক পিএলসি অর্থ বাণিজ্য সংবাদ। সৃজনশীলতা ও নান্দনিকতার শ্রেষ্ঠত্ব উদযাপনে বার্জার পেইন্টস বাংলাদেশ আয়োজন করছে বার্জার অ্যাওয়ার্ড ফর ইন্টেরিয়র ডিজাইনের দ্বিতীয় আসর। এই আসরে উপদেষ্টা হিসেবে থাকছেন স্থপতি আলাল আহমেদ এবং জুরি চেয়ারের দায়িত্ব পালন করবেন স্থপতি মোহাম্মদ এহসান খান। প্যানেলের অন্য সদস্যরা হলেন স্থপতি তানিয়া করিম, স্থপতি বায়েজিদ মাহবুব খন্দকার, স্থপতি মোহাম্মদ ইমরান হোসেন এবং বিশিষ্ট শিল্পী ঢালি আল মামুন। নির্বাচিত 6 জন বিজয়ীকে প্রদান করা হবে 1 লক্ষ টাকা, একটি সনদপত্র এবং একটি ট্রফি তাদের অসাধারণ কাজের স্বীকৃতিস্বরূপ। নিউ ইয়র্কের নবনির্বাচিত মুসলিম মেয়র জোহরান মামদানির সঙ্গে বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শুক্রবার বিকেলে হোয়াইট হাউসে রুদ্ধদ্বার বৈঠক করেন তারা। এ বৈঠকে আবাসন সংকট,
জীবনযাত্রার ব্যয় সহ বিভিন্ন ইস্যু নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে জানিয়েছেন ট্রাম্প মামদানি। এই ছিল নিউজ 24 সংবাদে। সাথে থাকার ধন্যবাদ সবাইকে।